ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আর নেই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের জানাজা দাফন আজ। করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে বিপর্যয়ের আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের। স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর পরামর্শ। প্রায় 3 মাস পর 16 জুন সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে বাংলাদেশ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা প্রস্তুতি। চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মাঝে ফ্লোরিডায় ব্যাপক লুটপাট, অস্ট্রেলিয়ায় বিশাল সমাবেশ, ব্রিটেনে রবার্ট ক্লাইভের মূর্তি সরানোর জোরালো দাবি। এবং 3 মাসেরও বেশি সময় পর লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। প্রথমে শোক সংবাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 11টা 45 মৃত্যু হয় তার। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজবুল হক সৈকত এই তথ্য নিশ্চিত করেছেন। অসুস্থ অবস্থায় শনিবার রাত 10টায় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে। 1971 সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শেখ আব্দুল্লাহ। বাঙালির স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে যোগ দেন রাজনীতিতে। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিমের পরিবার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে আজ বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে। শাহ আলী জয়ের রিপোর্ট। রাজধানীর এই হাসপাতালেই গত 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। শনিবার সকালে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই নেতা। তার মৃত্যুর খবর জানান ছেলে তানভীর শাকিল জয়। বলেন, করোনা দুর্যোগের কারণে মোহাম্মদ নাসিমের মরদেহ তার নিজ এলাকা সিরাজগঞ্জে না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। যে মানুষটি দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, সে মানুষের মৃত্যুর পরেও দেশের মানুষের ক্ষতি হোক এরকম কোনো কিছু আমরা হতে দিতে পারি না। সেই জন্যই করোনা মহামারীর এই কথা মনে রেখে আমরা সিরাজগঞ্জের লক্ষ মানুষের চোখের জলকে উপেক্ষা করে হলেও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার জানাজা আগামীকাল স্বাস্থ্যবিধি অনুসারে বনানী কবরস্থান মসজিদের ওখানে করব। রবিবার মোহাম্মদ নাসিমের নামাজে জানাজাও হবে সংক্ষিপ্ত পরিসরে। এই জানাজাও হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের কাছে কাম্য নয়। যে যেখানে আছেন সেখানে দোয়া করবেন। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসা রাজনৈতিক সহকর্মীরা এ সময় শোক বিহ্বল হয়ে যান। আমরা গভীর শোকাহত, তার আত্মার প্রতি আমরা ইলিয়াতের প্রতি শ্রদ্ধা জানাই। এইরকম একজন সাহসী এবং দৃঢ়চেতা নেতা আমরা হারিয়ে ফেললাম। মোহাম্মদ নাসিমকে নিয়ে স্মৃতিচারণ করেন দলের সিনিয়র নেতারা। একজন বলিষ্ঠ সংগঠক, যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন অকুতভয়। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা, জনগণের সাথে ছিল তার আত্মার সম্পর্ক। ভিডিও বার্তায় গভীর শোক জানান 14 দলীয় জোটের শরিক জাতীয় পার্টি, যে জোটের মুখপাত্র ছিলেন তিনি। দেশের কোনো দুর্যোগে, যে কোনো ক্রান্তিকালে তার বলিষ্ঠ কণ্ঠস্বর সবাইকে উজ্জীবিত করত। করোনা আক্রান্ত হওয়ার পর গত 1 জুন মোহাম্মদ নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়। 8 জুন থেকে 2 বার পরীক্ষার পর করোনা নেগেটিভ হলেও এরই মধ্যে ব্রেন স্ট্রোক হলে তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। সে সংকট আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পরিবার, পরিজন, সহকর্মী আর অগণিত অনুসারীকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন আওয়ামী লীগের সিনিয়র এই নেতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
চিকিৎসকদের সব উদ্যোগ ব্যর্থ করে শেষ পর্যন্ত চলেই গেলেন দেশের বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। করোনা সংক্রমণের পর ব্রেন স্ট্রোকে সংকটাপন্ন হয়ে উঠেছিল এই প্রবীণ নেতার জীবন। লড়াইটা আর চালিয়ে যেতে পারলেন না রাজপথের লড়াকু সৈনিক নাসিম। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশ হারালেও জনমানুষের নেতা, আর তিনি হারালেন বিশ্বস্ত সহযোদ্ধা। তানজির মেহেদি রিপোর্ট। দিনটি ছিল 1948 সালের 2 এপ্রিল। জাতীয় চার নেতার একজন, বঙ্গবন্ধু সহচর ক্যাপ্টেন এম মনসুর আলী এবং আমিনা মনসুর দম্পতির ঘর আলো করে পৃথিবীতে আসেন মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের কাজীপুরে জন্ম তার। বাবা মনসুর আলী যেমন দেশমাতৃকাকে ভালোবেসে প্রাণ দিয়েছেন, সন্তান নাসিমও বাবার আদর্শের রাজনীতি করে গেছেন জীবনের অন্তিম মুহূর্ত অবধি। মনসুর আলীকে যখন কারা অভ্যন্তরে হত্যা করা হলো, তখন তরুণ তুর্কি হিসেবে আওয়ামী ঝান্ডা উঁচিয়ে ধরেছিলেন নাসিম। রাজনীতির জন্যই শেষবারের মতো বাবার মুখ দেখা থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে রাজনীতির ময়দান উত্তপ্ত করছিল, তখন নাসিম ছিলেন সামনের সারির যোদ্ধা। সরকার দলের নিপীড়ন কিংবা পুলিশি তাণ্ডব কিছুতেই পিছপা হননি তিনি। 1996 সালে সপ্তম জাতীয় নির্বাচনে জয় পেয়ে 21 বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেবার তিনি বিভিন্ন মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দশম সংসদ নির্বাচনে তার দল জয় পেলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান নাসিম। সবশেষ একাদশ সংসদ নির্বাচনে জয় পেলেও মন্ত্রী পরিষদে স্থান হয়নি তার, বরং দলের 21তম কাউন্সিলে আবারও তাকে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত করেন প্রধানমন্ত্রী ও দলপ্রধান শেখ হাসিনা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার শোক বার্তায় জানান, দেশের রাজনীতিতে নাসিমের নাম চিরভাস্বর হয়ে থাকবে। আর প্রধানমন্ত্রী বলেছেন, সকল ঘাত প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় নাসিম রেখেছেন অনন্য অবদান। মোহাম্মদ নাসিম 1986, 1996, 2001, 2014 এবং 2018 সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সিরাজগঞ্জবাসীকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। তিনি বাংলাদেশের রাজনীতির একজন বর্ণাঢ্য ব্যক্তি ছিলেন। নাসিম একজন বড় মাপের নেতা ছিলেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। তার এই হঠাৎ করে আকস্মিক অসুস্থতা এবং মাত্র অল্প কাদের মধ্যে তার মৃত্যু এই দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দলের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে বলে আমি এই মুহূর্তে মনে করি। আমার মন সত্যি খুব খারাপ। আমি তার জন্য অনেক অনেক দোয়া করি তিনি যাতে জান্নাতবাসী হন। 14 দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ নাসিম। সাম্প্রদায়িকতা আর মৌলবাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সোচ্চার। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকেও শোক জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা 11:15টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এই শোক প্রকাশ করেন। এদিকে সরকারের সীমাহীন ব্যর্থতায় করোনায় সংক্রমণ ও মৃত্যুহার বেড়েই চলেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পরীক্ষার সংখ্যা না বাড়ানোয় এখন পর্যন্ত শতকরা 4 মানুষ করোনা টেস্ট করাতে পেরেছেন। সরকারি হিসেবের আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে বেসরকারি তথ্যের কোনো মিল নেই। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ছে দাবি করে মির্জা ফখরুল অভিযোগ করেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। স্বাস্থ্য খাতে অরাজকতা চলছে সরকারের অব্যবস্থাপনার কারণে। পরীক্ষার সুযোগ পাচ্ছে না জানিয়ে ফখরুল বলেন, করোনা টেস্টের সুযোগ যত বাড়বে আক্রান্তের সংখ্যাও তত বাড়বে। সরকারের সীমাহীন ব্যর্থতায় কোভিড-19 করোনা ভাইরাসে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর মিছিল চলছে। সরকারি হিসেবে দেশে মৃত্যু 1000 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় লাখের কাছে। বেসরকারি বা অন্যান্য সূত্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি। গত 24 ঘন্টায় 2856 জন করোনা ভাইরাসে সংক্রমিত হিসাবে শনাক্ত হয়েছেন। এই সময় মারা গেছেন 44 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শনিবার এই তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন 84,300
79 জন মানুষ, আর মৃত্যু হয়েছে 1139 জনের। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2856 জন এবং শনাক্তের হার 17.17%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 84,379 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 17,827 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.13%। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 44 জন, এ পর্যন্ত 1139 জন। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়বে বলে অভিমত দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। এমনকি স্বাস্থ্যবিধি মেনে না চললে জনসাধারণকেও চরম খেসারত দিতে হবে। তারা বলছেন দ্রুত রেড জোন চিহ্নিত করে কঠোরভাবে লকডাউন করতে হবে। এদিকে আক্রান্তের সংখ্যায় করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনকে শনিবার ছাড়িয়ে গেছে বাংলাদেশ। হাসান পারভেজের রিপোর্ট। গত বছরের শেষের দিকে বিশ্ব এক অজানা ভাইরাসের নাম শুনেছিল, যার উৎপত্তিস্থল ছিল চীনে। চীন থেকে এখন বিশ্বের 215টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শনিবার স্বাস্থ্য দপ্তরের ব্রিফিং এর পর জানা যায়, আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ চীনকে ছাড়িয়ে গেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এভাবে রোগী বাড়তে থাকলে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। এখনো পর্যন্ত কোনো এলাকাতে হঠাৎ করে সংক্রমণের কোনো বিস্ফোরণ ঘটেনি, কিন্তু এটা মনে করলে আত্মতৃপ্তি ভোটার অবকাশ নেই। কারণ আমাদের অসতর্কতার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো ঘনবসতি এলাকাতে যেখানে স্বাস্থ্যকর পরিস্থিতিটা নেই, সেখানে সে ঘটনা ঘটতে পারে। দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় 8 মার্চ। গতকাল শুক্রবার 80,000 রোগী ছাড়িয়ে গেছে। প্রথম 20,000 রোগী শনাক্ত হতে সময় লেগেছিল 69 দিন। পরের 20,000 রোগী শনাক্ত হয়েছে 13 দিনে। এর পরের 20,000 রোগী শনাক্ত হয়েছে 8 ও 7 দিনে। ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটি মানুষের যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি, তাহলে সরকারের শত চেষ্টা ব্যর্থ হবে। সংক্রমণের হার অনেক বেশি ছিল ইউরোপ এবং আমেরিকায়, যারা কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। সেখানে কিন্তু সরকারের ভূমিকার চেয়ে বেশি ভূমিকা পালন করেছে জনসাধারণ। তারা কিন্তু প্রত্যেকটা কথা মেনেছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, করোনার বিস্তার বন্ধ করতে হলে বড় এলাকা জুড়ে পূর্ণ ও কঠোর লকডাউন এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্য করতে হবে। লকডাউন করা মানে লোকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, কিন্তু তার মধ্যে আরো কাজ আছে। ওখানে টেস্ট করতে হবে, রোগী শনাক্ত করতে হবে, রোগীকে আইসোলেট করতে হবে, কোন রোগীকে আবার হসপিটালাইজ করতে হবে। এগুলো হলো করোনার ব্যাপার। একই সঙ্গে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে সেবা দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। তাই হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়েই চলেছে। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক প্রায় 1,40,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,30,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 78,14,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রে গেলে একদিনে মারা গেছেন 800-র বেশি মানুষ। 24 ঘন্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা 27,000-এর বেশি। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,16,000-এর বেশি। মোট সংক্রমিত হয়েছেন 21,17,000-এরও বেশি মানুষ। ব্রাজিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 843 জনের, সংক্রমিত হয়েছেন 24,000-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 42,000 গড়াচ্ছে। রাশিয়ায় নতুন করে 9,000-এর বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা 5,11,000 ছাড়িয়েছে। এদিকে ভারতে করোনা পরিস্থিতির অবনতিতে সংক্রমিত দেশের তালিকায় 4র্থ অবস্থান হয়েছে দেশটির। নতুন করে 11,000 করোনা শনাক্ত হয়। মোট আক্রান্ত হয়েছেন 3,09,500 মানুষ। মোট মৃত্যু 8,890 জনের বেশি মানুষের। এই পরিস্থিতিতে বিভক্ত বিশ্বে করোনার সঙ্গে লড়াই করা কঠিন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে ভাইরাসটির তাণ্ডবে এবার হজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনেই। এছাড়াও দেশগুলোর লকডাউন শিথিলের পদক্ষেপ এবং ব্যবসা বাণিজ্য চালুর চেষ্টা আরেক দফা মহামারীর শঙ্কা তৈরি করেছে। তবে মৃত্যু আর আক্রান্তের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 39,93,000-এরও বেশি মানুষ।
অবকাঠামোগত উন্নয়নের চেয়ে জনস্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা, আর এজন্য 4 স্তরের বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতের বাজেট বিশ্লেষণ রিশাদ হাসানের কাছে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার দৈন্যদশা দৃশ্যমান হতে শুরু করে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম সংকট, টেস্টের জন্য সাধারণ মানুষের হাহাকার, হাসপাতালে জায়গা না পাওয়া, আইসিইউ সংকট সহ নানা সমস্যার মধ্য দিয়ে কাটে প্রথম 3 মাস। এই বেহাল দশার কারণে বাজেটের পূর্বেই অর্থমন্ত্রী ঘোষণা দেন 3 বছর মেয়াদী মধ্যম ও 10 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর। সবশেষ বৃহস্পতিবার স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বাজেট 29,246 কোটি টাকা। রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলছেন, জনস্বাস্থ্য বিবেচনা করে 4 স্তরে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা, তারপরে হবে মাধ্যমিক স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা, তারপরে তৃতীয় স্তর এবং তার উপরে সুপার স্পেশালিটি নিউরোসায়েন্স ইনস্টিটিউটের মতো খুবই সূক্ষ্ম এবং বিশেষজ্ঞ প্রতিষ্ঠান। স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের অধিকর্তাগণ ভবন নির্মাণ এবং কেনাকাটার ক্ষেত্রে তারা খুব উৎসাহ বোধ করেন, কারণ এখানে প্রচুর টাকার লেনদেন রয়েছে। আমরা জানি স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে দুর্নীতি। অতএব বাজেটে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করতে হলে এই দুর্নীতিকে দমন করতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় ও গবেষণা খাতে সুষ্ঠু বন্টন নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রায় 3 মাস পর সীমিত পরিসরে ঢাকা থেকে 2টি আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, আগামী 16 জুন থেকে ঢাকা থেকে যুক্তরাজ্য রুটে বাংলাদেশ বিমান এবং কাতারে ট্রানজিট প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে কাতার এয়ারওয়েজ। লাকপিনা জেসমিন সোমার রিপোর্ট। বদলে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিরচেনা চিত্র। বিশেষ করে করোনার প্রভাবে বাণিজ্যিক ফ্লাইট প্রায় বন্ধ থাকায় আন্তর্জাতিক টার্মিনাল জুড়ে এখন শুনশান নীরবতা। তবে এবার কিছুটা ভাঙছে সেই নীরবতা। 86 দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক 2টি রুটে সীমিত পরিসরে চালু হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, ঢাকা থেকে যুক্তরাজ্য রুটে বাংলাদেশ বিমান এবং কাতারে ট্রানজিট প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে কাতার এয়ারওয়েজ। 16 জুন থেকে সীমিত পরিসরে বিমান চলাচল কার্যক্রম শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা যুক্তরাজ্য ঢাকা এই রুটে যাত্রী চলাচল করতে পারবে। কাতার এয়ারওয়েজ দোহা ঢাকা দোহা এই রুটে শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জার পরিবহন করতে পারবে এবং গণচিনের সাথে আকাশপথে চলাচলের যে ব্যবস্থা তা পুনর্বহাল থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালুর জন্য এয়ারপোর্টগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আইকাও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের যে নির্দেশনা মতো আমরা প্রত্যেকটা এয়ারপোর্টকে সেভাবে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা তৈরি করছি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আন্তর্জাতিক ফ্লাইটের পরিসর আরও বাড়ানোরও পরিকল্পনা করছে সরকার। আগামী 16 জুন থেকে 2টি রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আকাশে বাণিজ্যিকভাবে ডানা মেলছে বাংলাদেশের বিমান। তবে কবে নাগাদ নিয়মিত ফ্লাইট চালু হবে তা নির্ভর করছে একেবারেই যাত্রীদের চাহিদা এবং করোনা পরিস্থিতির উপর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক, প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের জানাজা দাফন আজ। করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে বিপর্যয়ের আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের।
স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের, স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর পরামর্শ। প্রায় 3 মাস পর 16ই জুন সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে বাংলাদেশ, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা প্রস্তুতি। চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মাঝে ফ্লোরিডায় ব্যাপক লুটপাট, অস্ট্রেলিয়ায় বিশাল সমাবেশ, ব্রিটেনের রবার্ট ক্লাইভের মূর্তি সরানোর জোরালো দাবি। বিরতির পর আবার স্বাগত। বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের 80% কৃষক, জেলে, যার আবার অধিকাংশই পরিবারের কর্মক্ষম মানুষ। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতে ক্ষতির পরিমাণ ও সংখ্যা অনেকটাই বিচ্ছিন্ন, তাই গুরুত্ব পায় না খুব একটা, যে কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তারও ব্যবস্থা নেই সরকারি কিংবা বেসরকারি কোনোভাবেই। তাই ক্ষতি মেনে নিয়ে নীরবেই জীবন এগিয়ে নেন বজ্রপাতে ক্ষতিগ্রস্তরা। বিশেষজ্ঞরা বলছেন সহায়তা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষতি কমানোর আগাম পদক্ষেপ সবচেয়ে জরুরি। সজল দাসের রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে কাঁচা পাকা ধান, সোনার ফসল ফলাতে কাজে ব্যস্ত কৃষক। এই কৃষকের উপরেই ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার অহংকার। সেই মাঠেই কতটা নিরাপদ তারা? কৃষি প্রধান বাংলাদেশে অবশ্যই কৃষককে রক্ষার গুরুত্ব দিতে হবে। বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতে মৃত্যুর ক্ষেত্রে সবথেকে বড় শিকার যারা খোলা মাঠে কাজ করেন, বিশেষ করে কৃষক এবং জেলেরা। বোরো মৌসুম বাংলাদেশের ফসলি মৌসুম হিসেবে কৃষকদের সব থেকে ব্যস্ত সময়। বিশেষজ্ঞরা বলছেন কালো মেঘে বজ্রসহ বৃষ্টি হয় বছরের এই সময়ই। বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য আপনার তাল এবং নারকেল গাছ লাগানোর যে কার্যক্রম হাতে নিয়েছে সেটা অত্যন্ত সুদূরপ্রসারী এবং দীর্ঘমেয়াদী। আমরা মনে করি তাৎক্ষণিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বজ্রপাতের হাত থেকে কিভাবে গ্রামের শ্রমিক এবং কৃষকদেরকে রক্ষা করা যায় সেই বিষয়ে খুব দ্রুত একটি পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি হয়েছে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন বৈশ্বিক জলবায়ুর আমূল পরিবর্তনে বেড়েছে বজ্রপাতের শক্তি। সরকারের কার্যকর পদক্ষেপের সীমাবদ্ধতায় বজ্রপাতে ক্ষতির মাত্রা বাড়ছে বলে মত তাদের। বলছেন প্রাযুক্তিক সমাধানের কথা। ইলেকট্রিসিটি নিয়ে যেটা আমাদের বাসায় করা হয়, উপরে বিদ্যুৎ নিয়ে সে বিদ্যুৎটা আর্থিং দিয়ে মাটিতে পৌঁছে দেওয়া, সেরকম করে করে বিভিন্ন জায়গায় দিয়ে, বিশেষ করে যেখানে চাষাবাদ হয় সেখানে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টও করা যেতে পারে যাতে বিদ্যুৎটা মাটিতে চলে যায়। দুর্যোগ বেশিরভাগ মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে এবং সেখানে কিছু স্থানীয় ব্যবস্থাপনা গড়ে তোলা খুবই দরকার এবং খুব দ্রুততার সাথে এগুলো করতে হবে। এবং এই ব্যবস্থাপনা বলতে মানুষকে জানানো সেটা একটা ব্যাপার, কিন্তু সেই সাথে একটা নিরাপদ জায়গা গড়ে তোলা। 2016 সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেই দায় সারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কিন্তু এই দুর্যোগের ক্ষতি কমানো এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেই তেমন কোনো পদক্ষেপ। সজল দাস, নিউজ 24, ঢাকা। ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকায় বাজেট বাস্তবায়নে ব্যাংক ঋণ পেতে তেমন কোনো সংকট হবে না বলে মনে করেন প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার দুপুরে ভার্চুয়ালি একটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ কমে যেতে পারে, ফলে চাকরি হারানোর সংখ্যাও বাড়বে। তাই নতুন উদ্যোক্তা তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ তার। আর উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে গতানুগতিকতার বাইরে চিন্তা করার পরামর্শ দেন তিনি। করোনাকালীন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এর অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রকল্পটির পরিচালক হাফিজুল্লাহ খান সহ অনেকেই যুক্ত ছিলেন। বাজেটে শতভাগ রফতানিমুখী ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির গার্মেন্ট, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতটি বরাবরের মতো এবারও কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন এই খাতের সংগঠন BGAPME এর সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান। কর্পোরেট কর হার কমিয়ে অন্য রপ্তানি খাতের মতো 12% করা, করোনা দুর্যোগ কাটাতে সুনির্দিষ্ট আর্থিক সহায়তা এবং উৎসে কর আগের ন্যায় 0.25% রাখার দাবি সংস্থাটির। প্যাকেজিং সেক্টরের কর্পোরেট ট্যাক্স 32.5 ভাগ করা হয়েছে, যেখানে অন্যান্য রপ্তানিকারকদের 12 ভাগ করা আছে। অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং সেক্টর এই কর্পোরেট ট্যাক্স 12 ভাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে।
ঘোষিত বাজেটে 37টি খাত ও পণ্যকে রপ্তানি প্রণোদনা দেওয়া হয়েছে। সরকার ঘোষিত রপ্তানি নীতিমালায় রপ্তানি নীতি, শিল্পনীতি ও বস্ত্রনীতিতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট রপ্তানিকারকদের সমান সুযোগ দেওয়ার বিধান থাকায় আমরা অক্সিজেন প্যাকেজিং সেক্টরের জন্য রপ্তানি প্রণোদনার জোর দাবি জানাচ্ছি। এবার প্রবাসের খবর। সৌদি আরবের করোনা পরিস্থিতি ও প্রবাসীদেরকে দেশে ফেরাতে ফ্লাইট ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। বিশ্বের অন্যান্য দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলেও উল্টো চিত্র সৌদি আরবে। গত 24 ঘন্টায় সৌদি আরবে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক 39 জন মানুষ কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া নতুনভাবে সংক্রমিত হয়েছে 3300 জনের বেশি। এছাড়াও সৌদি আরবের রাজধানী রিয়াদে 1000-এর বেশি মানুষ নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই করোনা ভাইরাসে সৌদি আরবে পর্যন্ত 250-র বেশি বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। দূতাবাস থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 20 জুন রিয়াদ থেকে একটি ফ্লাইট এবং 1 জুলাই জেদ্দা থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এই দুটি ফ্লাইটে 400 করে 800 বাংলাদেশি যেতে পারবেন। তবে যেই এই ফ্লাইটগুলোতে যাওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা যাত্রী হিসেবে যেতে চান তাদেরকে অবশ্যই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তার করোনা ভাইরাসে তিনি আক্রান্ত নন মর্মে সার্টিফিকেট বা সনদপত্র নিতে হবে। তো এটি নিয়ে প্রবাসীদের প্রশ্ন তৈরি হয়েছে যে এটি কিভাবে পাওয়া সম্ভব এবং কোনো হসপিটাল থেকে নেওয়া যাবে কিনা এই ব্যাপারে পরিষ্কার কোনো দিক নির্দেশনা দূতাবাস থেকে দেওয়া হয়নি। তাছাড়া বিমানের টিকিটের মূল্য নিয়েও কিন্তু যথেষ্ট অসন্তোষ রয়েছে প্রবাসীদের মাঝে। তারা বলছেন যে রিয়াদ থেকে ইকোনমিক ক্লাসে 2800 রিয়াল এবং বিজনেস ক্লাসে 3800 রিয়াল টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেদ্দা থেকে ইকোনমি ক্লাসে 3030 রিয়াল এবং বিজনেস ক্লাসে 4030 রিয়াল টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসীরা বলছেন এটি অনেক বেশি। যা বর্তমানে প্রবাসীরা অনেকেই বেকার হয়ে রয়েছেন, তারা এই চড়া মূল্যে তারা বিমানে ভ্রমণ করতে পারবেন না। এই মূল্যটি কমিয়ে পুনরায় বিবেচনা করে নতুনভাবে মূল্য নির্ধারণ করার দাবি জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এইবারও কিন্তু 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরাসরি রোদ পড়ে এরকম জায়গায় কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। আপনি জানেন যে সৌদি আরবে এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচন্ড রোদ থাকে, সেখানে তাপমাত্রা অতি বেশি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও সেটি হচ্ছে। তবে বলা হয়েছে যে জরুরি তেল রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিতরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। যদিও বলা হয়েছে যে জরুরি তেল রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে যারা সরাসরি রোদের মাঝে কাজ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। ইতালিতে অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে সে দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিয়াদ হোসেন। অবৈধ অভিবাসীদের বৈধতার প্রক্রিয়া চলছে। 1 জুন থেকে অবৈধ অভিবাসীদের জন্য বৈধতার আবেদন গ্রহণ করছে ইতালি সরকার। ইতালির রাজধানী রোমের পিয়াজ্জা সান্তা মারিয়া মাজ্জোরেতে দ্বিতীয়বারের মতো প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতালিতে দীর্ঘ 8 বছর পরে আবারও আনডকুমেন্ট অভিবাসীদেরকে বৈধতা দিচ্ছে, তবে সেখানে বেশ কিছু শর্ত রেখে দিয়েছে। এই শর্তগুলোর কারণে অনেকেই কিন্তু এখানে এখন পর্যন্ত আবেদন করতে পারেনি। গত 10 দিনে মাত্র 20,000-এর মতো আবেদন পড়েছে অবৈধ অভিবাসীদের। তবে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বলছেন যে এই মুহূর্তে বৈধতা দিচ্ছে, ইতালিয়ান সরকারকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি এটিও বলেছে যে কোনো যেসব অবৈধ অভিবাসী আবেদন করবে তাদেরকে যদি এভাবে শর্ত দিয়ে রাখে সেক্ষেত্রে এবছরও কিন্তু এই আবেদন করতে পারবেন অনেক অবৈধ অভিবাসী। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ এবছর কিন্তু আবেদন করছে না, কারণ অনেকেই আবেদন করবেন কিন্তু তার যথাযথ মালিক খুঁজে পাচ্ছে না। এছাড়া এখানে বেশ সমস্যা রয়েছে, কারণ করোনা ভাইরাসের কারণে অনেকে চাকরি হারিয়ে দীর্ঘ 3 থেকে 4 মাস বাসায় অবস্থান করেছেন। এই কারণে আর্থিক সংকট রয়েছে। এই আর্থিক সংকট থাকার কারণে প্রবাসী বাংলাদেশিরা অনেকে কিন্তু সেই আবেদনটি করতে পারছে না।
করোনা ভাইরাস সংক্রমণ কাটিয়ে ওঠা ইউরোপিয়ান দেশ স্লোভেনিয়া মোটামুটি স্বাভাবিক জীবনযাপন ফিরে এসেছে। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টার ব্যবধানে স্লোভেনিয়াতে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন 2 জন। এই নিয়ে মধ্য ইউরোপের এই দেশটিতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1490 জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 109 জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1359 জন। স্লোভেনিয়া সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ানেজ ইনসা বলেছেন, করোনা পরবর্তী সময় তার সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে অর্থনৈতিক খাতগুলোকে পুনর্জীবন দান করা। ওইসিডির পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে স্লোভেনিয়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.5 থেকে 7.8% নেমে আসতে পারে। এছাড়াও স্লোভেনিয়া.com পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত স্লোভেনিয়াতে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 13,000 মানুষ সোশ্যালের জন্য আবেদন করেছেন, যেটি 1991 সালে দেশটি স্বাধীনতা অর্জনের পর সর্বোচ্চ। তবে করোনা পরবর্তী সময়ে করোনা দুর্যোগের ফলে সৃষ্ট অর্থনৈতিক দুর্যোগকে কাটিয়ে ওঠার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে স্লোভেনিয়াকে 5.1 বিলিয়ন অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদের মধ্যে 2.6 বিলিয়ন অর্থ সাহায্য দেওয়া হবে অনুদান হিসাবে এবং বাকি অর্থ প্রদান করা হবে লোন হিসাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন আবিষ্কারের সাফল্যের সম্ভাবনা। যুক্তরাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম। জি ধন্যবাদ। করোনা ভাইরাসের যুক্তরাজ্যের যে সর্বশেষ পরিসংখ্যান সে অনুযায়ী কিন্তু এখানে দেখা যাচ্ছে সর্বমোট যে সংক্রমণের সংখ্যা তা কিন্তু 2,94,445 এবং সর্বমোট যে মৃতের সংখ্যা তা কিন্তু দেখা যাচ্ছে এখানে 41,668। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে গত 1 জুন এখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু একটি এথনিক মাইনরিটি যারা এখানে আছেন তাদের কিন্তু মৃতের একটি রিপোর্ট কিন্তু তারা প্রকাশ করেছেন। সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এখানে সর্বমোট 182 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। যখন এই সংখ্যাটি বাংলাদেশি কমিউনিটির মধ্যে তারা সবাই জানতে পেরেছেন তখনই কিন্তু এখানে একটি শোকের ছায়া নেমে এসেছে। বাট আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আগামী 15 জুন থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে কিন্তু যুক্তরাজ্যের যে লকডাউন আইনটি আছে সেটা অনেকাংশে কিন্তু শিথিল করে দেওয়া হচ্ছে এবং এই যে লকডাউন আইনের মধ্যে কিন্তু তারা কিছু স্বাস্থ্যগত বিধিনিষেধ কিন্তু প্রয়োগ করেছেন। তাতে বলা হচ্ছে যে যারা গণপরিবহন ব্যবহার করবেন তাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। যদি তারা মাস্ক পরিধান না করেন তবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 100 পাউন্ড জরিমানা গুনতে হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 15 জুন অর্থাৎ সোমবার থেকে কিন্তু ধর্মীয় উপাসনালয়গুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে। তবে যে বিধিনিষেধ প্রয়োগ করে এখানে খুলে দেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু এখানকার যারা ব্রিটিশ ইমামরা আছেন তারা কিন্তু কিছুটা দ্বিমত প্রকাশ করেছেন। কারণ এখানকার যে মুসলমান যারা আছেন তারা যে ভাবে আসলে তারা নামাজের আনুষ্ঠানিকতাগুলো পালন করে থাকেন সেটির সাথে সরকারের যে নির্দেশনা তার কিছুটা দ্বিমত দেখা যাচ্ছে। বাট আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে আগামী 4 জুলাই থেকে কিন্তু যে পাব বা রেস্টুরেন্ট গুলো আছে বা যে এখানে হেয়ার ড্রেসার হতে শুরু করে যে অন্যান্য আরো নন এসেন্সিয়াল সবগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়টি আমি এই জন্য বলছি যারা এখানে বাংলাদেশি কমিউনিটি আছেন তারা অধিকাংশ কিন্তু কারিশিল্পের সাথে সম্পৃক্ত, তারা এটির ব্যাপারে কিন্তু খুবই আশাবাদী। তারা তাকিয়ে আছেন যে আসলে সরকারের কি ধরনের নির্দেশনা এই বিষয়ে আসে। পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন সেই ভ্যাকসিনেশনের ব্যাপারে কিন্তু আমরা খুবই একটি সফলভাবে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি ভ্যাকসিনেশনটা এগিয়ে যাচ্ছে। আমরা খুবই আশাবাদী। আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা হয়তো একটি ভালো ফলাফল পেয়ে থাকবো। আজ সংবাদে আবার বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাতের সংবাদ। দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মজেম হোসেন নান্নু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গেল শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় অগ্নিদগ্ধ হন মজ্জেম।
পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে কিভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বাসার পরিচালক জানান, গভীর রাতে বিকট শব্দ শুনতে পেয়ে মোয়াজ্জেম হোসেনের ফ্ল্যাটে যান ওই বাসার বাসিন্দারা। তখন অনেকটাই দগ্ধ অবস্থায় মোয়াজ্জেম হোসেনকে তারা দেখতে পান বলেও জানান। এই বিষয়ে শনিবার বাড্ডা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন মোয়াজ্জেম হোসেনের স্ত্রী শাহিনা হোসেন পল্লবী। এর আগে গত 2রা জানুয়ারি এই বাসাতেই দগ্ধ হয়ে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াসও মৃত্যুবরণ করেন। করোনা আক্রান্ত ডাক্তার মোহাম্মদ এমদাদুল্লাহ খানকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে শনিবার সন্ধ্যায় রাজধানীতে আনা হয়ে থাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনার প্রকোপ অপ্রতিরোধ্য গতিতে বাড়তে থাকায় ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কারের দিকে এখন সবার নজর। সেই লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজও করে যাচ্ছেন অনেকেই। অনেক দেশের বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে। সেখানকার কিছু প্রতিষ্ঠান এর মধ্যে প্রাথমিক সাফল্য দাবি করেছে। তাই সবারই জানার কৌতূহল, কোভিড-19 ভ্যাকসিনের আবিষ্কার এখন কি অবস্থায় আছে এবং কবে নাগাদ তা বাজারে আসবে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। করোনা প্রতিরোধে ভাইরাসটির নিজস্ব এক বা একাধিক জিন ব্যবহার করে ভ্যাকসিন তৈরির কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি mRNA ভ্যাকসিন। গত মে মাসে প্রথম ধাপে 8 জনের উপর পরীক্ষার তথ্য প্রকাশ করে মডার্না। জুলাই মাসে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা। আর 2021-এর শুরুতেই ভ্যাকসিন প্রস্তুতে আশাবাদী প্রতিষ্ঠানটি। জার্মান সংস্থা বায়োএনটেক, নিউ ইয়র্কের ফাইজার ও চীনা ওষুধ প্রস্তুতকারী ফোসুন ফার্মা একসঙ্গে mRNA ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। মে মাসে ভ্যাকসিনটির মানবদেহে পরীক্ষার ঘোষণা করে। ট্রায়ালে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শরতে কয়েক মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানায় ফাইজার। এদিকে গেল মে মাসে চীনা সংস্থা ক্যানসিনো বায়োলজিক্স অ্যাড-5 নামে একটি অ্যাডেনো ভাইরাস ভিত্তিক ভ্যাকসিন পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে তা দ্বিতীয় ধাপে রয়েছে। করোনা প্রতিরোধে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টাও অব্যাহত রয়েছে। এই ধরনের ভ্যাকসিন মূলত করোনা ভাইরাসের জিন কোষে সরবরাহ করে এবং প্রতিরোধী প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত করে। ব্রিটিশ সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি CHAdOx1 ভ্যাকসিনটি শিম্পাঞ্জি অ্যাডেনো ভাইরাস ভিত্তিক। ভ্যাকসিনটি প্রথম পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে গেছে এবং ব্রিটেন ও ব্রাজিলের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করছে। অক্টোবরের মধ্যে জরুরি ভ্যাকসিন সরবরাহ করতে পারে। এছাড়াও চলছে ভাইরাসটির প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন তৈরির কাজও। তবে নিউ ইয়র্ক টাইমস ভ্যাকসিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি ভ্যাকসিন ট্রেকার তৈরি করেছে, যেখানে কোষে বা প্রাণীদের মধ্যে পরীক্ষা করা হচ্ছে এমন সম্ভাব্য সব ভ্যাকসিন ঠাঁই পেয়েছে। ওই ভ্যাকসিন ট্রেকার অনুযায়ী 125টির বেশি ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। 7টি করে ভ্যাকসিন ধাপ 1 ও ধাপ 2-এ রয়েছে। তৃতীয় ধাপে প্রবেশ করেছে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তৈরি ভ্যাকসিনটি। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রে এখনও বিভিন্ন স্থানে চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন, আর এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডাবাসীও। তবে যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভের মাঝে অনেক স্থানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার ট্রাম্প প্রশাসনের ব্যাপক হুঁশিয়ারি থাকা সত্ত্বেও ফ্লোরিডায় সুপারমার্কেট ওয়ালমার্টে মালামাল লুট করেছে লুটেরারা। ফ্লোরিডার শেরিফ জানান, এই ধরনের কর্মকাণ্ডে আন্দোলনের মূল বার্তা থেকে সরে যাচ্ছে অনেকে। এদিকে ব্রিস্টলে বিক্ষুব্ধ জনতা এডওয়ার্ড কলস্টনের মূর্তি উপড়ে সাগরে ফেলে দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ চলছে আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রাখা সেসিল রোডসের মূর্তি সরানোর দাবিতে। এছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সে ব্যাপক আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়াবাসীরাও। শনিবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ডারউইনে মাস্ক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে কয়েক হাজার বিক্ষোভকারী র্যালি ও সমাবেশে মিলিত হন।
ব্রিটেনে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জেরে এবার রবার্ট ক্লাইভের মূর্তি সরানোর দাবি উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্লাইভ একজন বর্ণবাদী, লুটেরা এবং দুর্বৃত্ত ছিলেন, তাই তার মতো মানুষকে মূর্তি বানিয়ে স্মরণ করার কোনো কারণ নেই। এদিকে আন্দোলনের নামে বিক্ষোভকারীরা কোনো সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আসমাতুলির আরও একটি রিপোর্ট। শুরুটা যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ বিরোধী আন্দোলনের ঢেউয়ের মাধ্যমে, যা যুক্তরাষ্ট্রের পর এখন পুরো ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনের টার্গেট হয়েছে বর্ণবাদ, উপনিবেশিক শাসন আর দাস ব্যবসার সঙ্গে সম্পর্কিত এমন ব্যক্তিদের মূর্তি। এরই মধ্যে ব্রিস্টলে এডওয়ার্ড কোলস্টনের মূর্তি উপড়ে নদীতে ফেলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর এবার লর্ড ক্লাইভের মূর্তি সরানোর দাবি উঠেছে। ক্লাইভকে একজন বর্ণবাদী, লুটেরা এবং দুর্বৃত্ত বলে অভিযোগ করা হয়, আর তা উঠেছে ক্লাইভের নিজ শহর শ্রুসবেরি শহর থেকেই। শ্রুসবেরি শহর কেন্দ্রের খোলা চত্বরে উঁচু বেদিতে দাঁড়িয়ে আছে ব্রোঞ্জের তৈরি ক্লাইভের মূর্তিটি। ব্রিটেনে তার পরিচয় লর্ড ক্লাইভ অফ ইন্ডিয়া নামে। তার স্মরণে প্রকাশ্য স্থানে এটি একমাত্র মূর্তি নয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সামনে রবার্ট ক্লাইভের আরেকটি মূর্তি দাঁড়িয়ে আছে। দাবি উঠেছে এই মূর্তিটিও সেখান থেকে সরানোর। আর এই দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। এই দাবির পক্ষে রয়েছেন ব্রিটেনের অনেক নামকরা লেখক, ইতিহাসবিদও। তাদের একজন বিখ্যাত ব্রিটিশ লেখক উইলিয়াম ডালরিম্পল, যিনি গার্ডিয়ানে এক কলামে বেশ তিক্তভাবে রবার্ট ক্লাইভের মূর্তি অপসারণের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। এদিকে অবিভক্ত ভারতে ব্রিটিশ উপনিবেশের গোড়াপত্তন হয়েছিল লর্ড ক্লাইভের হাত দিয়েই। তাই ব্রিটেন ছাড়াও ভারত, বাংলাদেশের বহু মানুষের কাছে রবার্ট ক্লাইভ এক সম্পদ লুণ্ঠনকারী, বর্ণবাদী ও নিপীড়ক চরিত্র। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আন্দোলনকারীদের সতর্ক করে বলেন, বর্ণবাদী বিক্ষোভের নামে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আসমাতুলি, নিউজ 24। ফ্রান্সে লকডাউন শিথিলের পর থেকে শুরু হয়েছে ব্যবসা বাণিজ্য। তবে জনমনে আতঙ্ক থাকায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ এখনো ফিরে আসেনি। তবে খুব দ্রুতই স্বাভাবিক হবে, এমনটা মনে করছেন প্যারিসের বাংলাদেশি ব্যবসায়ীরা। ফ্রান্স থেকে করোনা পরিস্থিতির আরও খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ফয়সাল আহমেদ দ্বীপ। করোনা ভাইরাস মহামারী কাটিয়ে অনেকটাই স্বাভাবিক চিত্র এখন প্যারিসের। স্থানীয় নাগরিকরা ঘর থেকে বের হচ্ছেন, পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন কেউ কেউ। তবে বেহাল দশা ব্যবসা বাণিজ্যে। শুধুমাত্র ভোগ্যপণ্য ছাড়া বাকি সব ব্যবসা মন্দার কবলে। আসলে আপনি জানেন, মানুষ এখনো ভীত সন্ত্রস্ত। করোনা ভাইরাসের ভয়ে মানুষ সীমিত আকারে ঘর থেকে বেরোচ্ছে। প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে এখনো বেরোনোর যে অভ্যস্ততা, সেটার প্রতি তারা কনফিডেন্স পাচ্ছে না ফিরে। পর্যটন নির্ভর এই শহর করোনার প্রকোপে অনেকটাই থমকে গেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান ফ্রান্স বাংলা ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতুল্লাহ। সরকার নানাভাবে সাহায্য করেছেন, স্পেশালি এই দেশগুলোতে যারা টুরিস্ট ভিত্তিক দেশ, সেখানে টুরিস্ট আসছে না, তাদেরও একটা বিশেষ সহায়তা দিচ্ছেন। কিন্তু আমাদের কিছু সময় লাগবে এই টুরিস্টদের ফিরে আসার জন্য যেই প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। আস্তে আস্তে সময় সঙ্গে সেটাও পরিপূর্ণ লাভ করবে। তবে এই করোনা ভাইরাস পরবর্তী যে একটা উদ্বিগ্নতা, সেটা সবসময় থাকবে। এখন আমাদের উচিত ধৈর্য ধরা এবং যেটুকু খরচ না করলেই না সেটুকু করা, খরচ কমিয়ে আনা, ব্যবসাকে আপাতত টিকে রাখার জন্য যা প্রয়োজন সেটা করা। করোনার ভয়কে জয় করে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে, কিন্তু অর্থনৈতিক মন্দায় বেকারত্ব বাড়বে। শেষ করবো এখনকার সংবাদ আয়োজন। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের জানাজা দাফন আজ। করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে বিপর্যয়ের আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের। স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর পরামর্শ। প্রায় 3 মাস পর 16 জুন সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে বাংলাদেশ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা প্রস্তুতি। এবং চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মাঝে ফ্লোরিডায় ব্যাপক লুটপাট। অস্ট্রেলিয়ায় বিশাল সমাবেশ। ব্রিটেনে রবার্ট ক্লাইভের মূর্তি সরানোর জোরালো দাবি। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।